দর্শক, আদালতে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি আজকে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আব্দুল্লাহ আল মামুনকে চিনতে পারছেন নিশ্চয়ই। শেখ হাসিনা সরকারের আমলে অতি আদরে যার চাকরির মেয়াদ চুক্তির ভিত্তিতে বাড়ানো হয়েছিল আইজিপি হিসেবে। সর্বশেষ জুলাই আগস্ট যে আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, সেই সময়েই পুলিশ প্রধানের হিসেবে, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিছুদিন আগে আমরা জেনেছি সেই আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে রাজি হয়েছেন এবং শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রীদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। ইতিমধ্যে লিখিত জবানবন্দিও দিয়ে দিয়েছেন। আজকে আদালতে তিনি নতুন করে নিজের জবানিতে অনেক কথা বললেন এবং অনেক কথার মধ্য দিয়ে আমরা একজন রাজসাক্ষীর বয়ান দেখলাম। একজন রাজসাক্ষী কেমন হয় সেটা দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। কি বললেন আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে, যার ফলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হতে চলেছে কি সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের আমলের সর্বশেষ আইজিপি পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি আজকে আদালতে সাক্ষ্য দিয়েছেন। রাজবন্দি না, কি বলা যায় ওইটাকে, রাজসাক্ষী হয়েছেন সেটা তো আমি জানি এবং আমরা জানি, এবং রাজসাক্ষী হিসেবেই বয়ানটা আদালতে দিয়েছেন। তার যে লিখিত বয়ান ছিল, লিখিত জবানবন্দি ছিল এর আগে দেয়া, সেটা আদালতে নিজে আবার পড়েও শুনিয়েছেন। কি বলছে গণমাধ্যম, একটু গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। গণমাধ্যম বলছে, রাজসাক্ষী মামুনের জবানবন্দি, আমাকে দয়া করে ক্ষমা করবেন। অর্থাৎ পুরো জাতির কাছে তিনি ক্ষমা চাচ্ছেন। তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে আমি ৩৬ বছর পুলিশে চাকরি করেছি। পুলিশের চাকরি খুবই ট্রিকি, সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে, কিন্তু চাকরি জীবনে আমার বিরুদ্ধে কখনো অভিযোগ আসেনি। আমি যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। তবে চাকরি জীবনের শেষ পর্যায়ে এত বড় গণহত্যা আমি দায়িত্বে থাকতে সংঘটিত হয়েছে, এর দায় আমি স্বীকার করছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এই গণহত্যা সংঘটিত হয়েছে। যেহেতু রাজসাক্ষী বলে দিয়েছেন যে শেখ হাসিনা এবং কামালের নির্দেশে এই গণহত্যা হয়েছে, সেহেতু বিচার প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে গেল বোধহয় সরকারের জন্য। তিনি বলেছেন, গণহত্যার শিকার প্রত্যেক পরিবার, আহত ব্যক্তি, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে দয়া করে ক্ষমা করবেন। তিনি যখন ক্ষমা চাইলেন, ট্রাইব্যুনালের কাছেও ক্ষমা চাইলেন, তখন এই যে রাজসাক্ষী হতে চাওয়ার ক্রেডিট হিসেবে তিনি কি বেকসুর খালাস পেয়ে যাবেন? তিনি কি স্বাভাবিক জীবনে চলে যেতে পারবেন? সেটা একটা অনেক বড় প্রশ্ন। হয়তো তিনি সেটাই পাবেন তার পুরস্কার হিসেবে। আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। বলেছেন, আমার এই সত্য ও পূর্ণ বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটন হলে আল্লাহ যদি আমাকে আরও হায়াত দান করেন, বাকি জীবনে কিছুটা হলেও অপরাধ বোধ থেকে মুক্তি পাব। আল্লাহর শরণাপন্ন হয়েছেন তিনি, খুবই ভালো কথা। অপরাধ করে আল্লাহর শরণাপন্ন হওয়াটা খুবই ভালো লক্ষণ। আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, সারেন্ডার করা, তাতে আল্লাহ খুশি হন। হয়তো আল্লাহ খুশি হয়ে তাকে বেকসুর খালাসও দিয়ে দিতে পারেন। ওদিকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী, এই তিনজনের বিরুদ্ধেই তিনি সাক্ষ্য দিয়েছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকারের আদেশে ছাত্র জনতার উপরে অতিরিক্ত বল প্রয়োগ করে আহত নিহত করাই পুলিশ প্রধান হিসেবে আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী। যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এজন্য অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেকে বলেন যে আব্দুল্লাহ আল মামুনকে জোর করে বাধ্য করা হয়েছে রাজসাক্ষী হতে। সেটা অনেকে বলতেই পারেন, যে যার মতো করে তো বলতেই পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে, সত্যটা যেটা, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আল মামুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান আদালতে দিয়েছেন, লিখিত এবং মৌখিকভাবে।
তিনি বলেছেন, গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। ঠিক একদিন পরে মার্চ টু ঢাকা। আর এই কর্মসূচি ঠেকাতে আগের দিন রাতে, খুবই গুরুত্বপূর্ণ, আগের দিন রাতে গণভবনে ডাকা বৈঠকে নানা পরিকল্পনা নেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন শেখ রেহানা, মন্ত্রীসহ বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 5 আগস্ট কোথায় কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেসবও চূড়ান্ত হয় ওই রাতে, মানে ওই দিনের বৈঠকে, 4 তারিখের বৈঠকে, অর্থাৎ বেলা 11টার যে বৈঠক, বেলা 11টায় সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক হয়। সেখানে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, এসবির প্রধান, ডিজিএফআই, এনএসআই এর প্রধান সহ কমিটির 27 জন অংশ নেন। আমিও নিজে ওই বৈঠকে উপস্থিত ছিলাম। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের খারাপ খবর আসলে বৈঠকটা ভেঙে যায়। পরবর্তীতে আবার রাতে ডাকা হয়, ওই দিন রাতেই ডাকা হয়। সেখানে আমি, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, 3 বাহিনীর প্রধান, র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানাও ছিলেন। বাইরে অপেক্ষামান ছিলেন ডিজিএফআই এবং এসবির প্রধান। ওই বৈঠকে 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পুলিশ সেনাবাহিনী সমন্বয় করে দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আমরা আর্মির অপারেশন কন্ট্রোল রুমে যাই। সেখানে ঢাকা শহরের প্রবেশ মুখে ফোর্স মোতায়েন করে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। মিটিং শেষে রাত 12:30টার দিকে আমরা চলে যাই। এরপরে তিনি বলেন, হুবহু পড়ার দরকার নেই, এরপরে তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে 5 তারিখে আমরা 11টার দিকে উত্তরায় যে ব্লকেড হয়েছিল, সেই ব্লকেড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্লকেড, সেখান থেকে দেখা যায় যে সেনাবাহিনী সরে যায় এবং পুলিশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। তারপরে পুলিশও এক পর্যায়ে সেই ব্লকেডটা ছেড়ে দিতে বাধ্য হয়। বেলা 12টার পরে তিনি জানতে পারেন শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং বিকেলে তাদেরকে, আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই দিন 5 তারিখে বিকেলে হেলিকপ্টার থেকে, পুলিশের সদর দপ্তর থেকে হেলিকপ্টার যোগে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে পুরাতন বিমানবন্দরের ওখানে নিয়ে যাওয়া হয় প্রথমে, তারপর সেখান থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, অফিসার্স মেসে তাদেরকে রাখা হয়। এরপরে 2-3 দিন পরে আবদুল্লাহ আল মামুনকে ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়, সেই রকম বয়ান দিয়েছেন। রাজসাক্ষী যেহেতু একেবারে পরিপূর্ণ বয়ান দিয়েছেন, তাহলে ব্যাপারটা সরকারের জন্য, সরকার যে ঘোষণাটা দিয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রধান তিনি যে বলেছেন যে ফেব্রুয়ারির আগেই, নির্বাচনের আগেই বিচার কাজ শেষ করা হবে, আমার মনে হয় যে সেই পথেই এগোচ্ছে। আইনমন্ত্রী আজকে বলেছেন যে ট্রাইব্যুনাল 3 গঠনের প্রক্রিয়া চলছে, অর্থাৎ ট্রাইব্যুনাল বাড়ানো হচ্ছে, বিচার যেন দ্রুত সম্পন্ন করা হয় এবং এই সরকার এই বিচার শেষ করে যেতে চায়, পরবর্তী সরকারের হাতে রেখে যেতে চায় না। রাজসাক্ষী সম্পর্কে অনেক আগে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের, যে ধারাবাহিক বাংলাদেশের একমাত্র ধারাবাহিক, আপনাদের মনে আছে নিশ্চয়ই বাকের ভাইয়ের কথা। আসাদুজ্জামান নূর সেই বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন, যে আসাদুজ্জামান নূর এখন আবার আওয়ামী লীগ করার কারণে তিনি জেলে রয়েছেন, তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। সেই সময় আসাদুজ্জামান নূরের 3 সঙ্গী, বদি, মজনু আর বাকের ভাই, এই 3 সঙ্গীর কথা আমরা জানি। তাদেরকে একটা হত্যা মামলায় ফাঁসানো হয়। চারিদিকে সারা দেশে মিছিল হলো যে বাকের ভাইয়ের মুক্তি চায়। তখন ক্ষমতায় বেগম খালেদা জিয়া, অর্থাৎ বিএনপি ক্ষমতায়। বেগম খালেদা জিয়া কথিত আছে এবং হুমায়ুন আহমেদের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকেও আমি ব্যক্তিগতভাবে শুনেছি, যেহেতু তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, বেগম খালেদা জিয়া নাকি হুমায়ুন আহমেদকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলেছিলেন যে কোনোভাবে কি বাকের ভাইকে মুক্তি দেওয়া যায় না। হুমায়ুন আহমেদ বলেছিলেন, না, বাকের ভাইয়ের মুক্তি হবে না, তার ফাঁসি হবে। আদালতের কাঠগড়ায় আমরা কি দেখেছিলাম? আদালতের কাঠগড়ায় দেখেছিলাম যখন বাকের ভাই কাঠগড়ায়, সেদিন বাকের ভাই এবং মজনু কাঠগড়ায়, সেদিনকে রাজসাক্ষী হিসেবে বদিকে, বিপক্ষ দলের যে উকিল তিনি বদিকে হাজির করেন, অর্থাৎ নিজের দলের 3 জনের একজন এই মামলায় রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। বদি, তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি বদি? জি। আপনি কি বাকের ভাইয়ের সঙ্গে হত্যাকাণ্ডের সময় ছিলেন? জি। আপনি কি নিজে চোখে দেখেছেন বাকের ভাই এই খুন করেছেন? তখন তিনি বলেছেন জি।
এখন হুমায়ুন আহমেদ যেটা রাজসাক্ষী হিসেবে বদিকে আবির্ভূত করেছিলেন, সেখানে হুমায়ুন আহমেদ দেখিয়েছিলেন যে বদি মানে তার স্ত্রীর চাপে, তার স্ত্রী সন্তানের দোহাই দিয়েছিল, সন্তানের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে এখান থেকে এই মামলা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তার স্ত্রী মনে করেছিল যে এই মামলায় 3 জনেরই হয়তো ফাঁসি হয়ে যাবে, সুতরাং সে যদি রাজসাক্ষী হয় তাহলে তার বেঁচে ফেরার সম্ভাবনা তৈরি হবে, সে মুক্তি পাবে। সেই কারণেই বদি রাজসাক্ষী হয়েছিল এবং বাকের ভাইয়ের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দিয়েছিলেন তিনি, এবং সেই সাক্ষ্যর ভিত্তিতে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল। পরদিন দেখা গেল, পরের দৃশ্যে দেখা গেল যে বাকের ভাইয়ের ভোরবেলায় ফাঁসি হওয়া লাশ নিয়ে মুনা সেই লাশ গ্রহণ করতে গেলেন। সেদিন বাকের ভাইয়ের মানে মুক্তির দাবিতে সারা দেশে মিছিল হয়েছিল এবং মানে বদির বিরুদ্ধে স্লোগান হয়েছিল সারা দেশে, এবং বাংলাদেশের নাটকের ইতিহাসে এই প্রথম এরকম কোনো ঘটনা ঘটেছিল। কিন্তু সেটা তো নাটক, সেখানে হুমায়ুন আহমেদ যেভাবে রাজসাক্ষীকে উপস্থাপন করেছিলেন সেটার সঙ্গে মানে জীবনের গল্প মিলে যাবে এমন তো নয়। আবার সেটা নাটকের ক্ষেত্রে বাকের ভাইয়ের মুক্তি চেয়ে মিছিল হলেও আমরা বাস্তবের ক্ষেত্রে যখন এই ট্রাইব্যুনালে দেখব যে মানে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেটা যদি ফাঁসি হয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে তার মানে মুক্তি চাই, তাকে মুক্তি দিতে হবে, এরকম মিছিল হয়তো সেদিনের নাটকের মতো সারা দেশে হবে না, কিংবা হতেও পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাজসাক্ষী সম্পর্কে হুমায়ুন আহমেদ যে বর্ণনা দাঁড় করিয়েছিলেন, অনেকে আবার এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার সঙ্গে সেটার একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করেন। সম্পর্কটা খোঁজার চেষ্টা আজকেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। প্রখ্যাত সাংবাদিক জয় মামুন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নাটকের ওই আদালতের ওই পার্টটুকু রাজসাক্ষী হিসেবে বদির যে সাক্ষ্য দেয়া, সেই পার্টটুকু শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। পোস্ট করে শুধু ক্যাপশনে লিখেছেন রাজসাক্ষী। তার মানে হচ্ছে যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন কিছুর সঙ্গে এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বয়ানটাকে মেলানোর চেষ্টা করছেন। সব কিছুকে আর মেলে, সব হিসাব নিকাশ তো আর মেলে না, আর সব কিছুই যে সাজানো নাটক হয় তা তো নয়। কোথাও কেউ নিয়ে হয়তো বদির রাজসাক্ষী হওয়াটা সাজানো নাটক ছিল, তাকে প্রেসার দিয়ে রাজসাক্ষী হতে বাধ্য করা হয়েছিল। কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষেত্রে তো সেটা নাও হতে পারে। সেটা তিনি স্বইচ্ছায়, তার যে বর্ণনা, তিনি স্বইচ্ছায় শতপ্রণোদিত হয়েই তো রাজসাক্ষী হতে পারেন, এবং সেটা নানা কারণে হতে পারে। নিজের ভুল বুঝতে পারার কারণে হতে পারে, যেটা তিনি বলছেন, আবার নিজের জীবন রক্ষার্থেও হতে পারে, যে রাজসাক্ষী হলে অন্তত নিজের জীবনটা তিনি রক্ষা করতে পারবেন। এই পৃথিবীতে সব থেকে বেশি আপনার ধন হচ্ছে নিজের জীবন। সব থেকে বেশি মানুষ ভালোবাসে তার নিজেকে। যে যত কথাই বলুক না কেন, প্রেমিক প্রেমিকা বলে যে তার জন্য আমি জীবন দিতে পারবো, এটা করতে পারবো, ওটা করতে পারবো। কেউ বলে বাপ মায়ের জন্য জীবন দিতে পারবো, বাপ মা বলে সন্তানের জন্য জীবন দিতে পারবো। হয়তো কোনো কোনো ক্ষেত্রে এই তত্ত্বগুলো সত্য, বাপ মায়ের ভালোবাসার ক্ষেত্রে হয়তো আরও সত্য, কিন্তু তার চাইতেও বড় সত্য যেটা, সেটা হচ্ছে যে মানুষ প্রথম সব থেকে বেশি ভালোবাসে তার নিজের জীবনকে। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হয়তো সেটাই বেছে নিয়েছেন, কারণ যে ধ্বংসযজ্ঞটা গত জুলাই আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর দায় যে শেখ হাসিনার রাষ্ট্রপ্রধান হিসেবে তার উপরে যাবে, এটা তো খুব স্বাভাবিক। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান কামালের যেহেতু দায়িত্ব ছিল, তার উপরে যে যাবে সেটা তো স্বাভাবিক। পুলিশ প্রধান হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপরে দায় যাবে, এটা তো স্বাভাবিক। সুতরাং মূল দায়টা কিন্তু এই 3 জনের উপরেই যাবে। তো এই 3 জনের মধ্যে একজন যখন রাজসাক্ষী হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য এটা হতে চাইবেন, সেটাকে আপনি অপরাধও ভাবতে পারেন, সেটাকে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন, সেটাকে আপনি স্বার্থপরতার দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন, আবার সেটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেও ভাবতে পারেন। ভাবনাটা একান্তই আপনার, কিন্তু বাস্তবতাটা কি হচ্ছে, কি হতে চলেছে, কি হবে, সেটা হয়তো আমরা অনুমান করতেই পারছি। সেটা আপনি, আমি, সবাই অনুমান করতে পারছি। তবে আমাদের শুধু এটুকুই প্রত্যাশা থাকবে, সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা ম্যাসাকার হলো, এই ম্যাসাকারের মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব থাকুক, বাস্তবতা থাকুক, যাই থাকুক না কেন,
প্রকৃত সত্য আলোয় আসুক, প্রকৃত সত্য জনগণ জানুক এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, যেন এই ধরনের ম্যাসাকার কোনো দিন বাংলাদেশের ইতিহাসে আর না ঘটতে পারে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।